এখন শুনবেন অনুষ্ঠান অতিথি। আজকের অতিথি শ্রীকান্ত আচার্য, আলাপচারিতায় শ্রীতমা মুখোপাধ্যায়। আপনারা শুনছেন অতিথি। অতিথি অনুষ্ঠানে আমি আছি শ্রীতমা মুখোপাধ্যায়। আর কোন অতিথি আমার সঙ্গে আছেন সেটা আপনাদের বলার আগে বরং একটু সুর শোনাই, দেখুন তো। তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি। তুমি কেমন করে গান করো হে গুণী। এই কণ্ঠস্বর শোনার পর আর বলে দেওয়ার প্রয়োজন হয় না যে সেই গুণী মানুষটি কে। হ্যাঁ, আজকের অতিথি শ্রীকান্ত আচার্য। স্টুডিওতে স্বাগত। আমিও নমস্কার জানাচ্ছি সেই সমস্ত শ্রোতা বন্ধুদের যারা শুনছেন আমাদের কথাবার্তা এদেশে এবং বাংলাদেশে। আমার খুবই ভালো লাগছে আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে। অনেকদিন পর আমাদেরও ভালো লাগছে। এই যে বাড়িটায় বা এই স্টুডিওটায় বসে থাকলে যেটা ভীষণ জানতে ইচ্ছে করে, এই বাড়িটার সঙ্গে আপনার প্রথম পরিচয়টা। এক নম্বর তো হচ্ছে যে খুব ছোটবেলায়, যখন আমি খুবই ছোট, যখন স্মৃতি অস্পষ্ট, সেই সময় হয়তো বাবা আমাদেরকে নিয়ে ট্যাক্সি করে এই বাড়ির সামনেটা দিয়ে যাচ্ছেন, এদিকে রাজভবন, এদিকে আকাশবাণী ভবন, এবং বাবা সমস্ত দেখাতে দেখাতে যেতেন যে এই যে আকাশবাণী ভবন, সেই আকাশবাণী যেখান থেকে অনুষ্ঠান সম্প্রচারিত হয়, রেডিও, নাটক, গান, সব কিছু এই বাড়িটা থেকেই সম্প্রচারিত হয়। এটা ভেবে একটা ভয়ঙ্কর রোমাঞ্চ হতো এবং বাড়িটার দিকে খুব অবাক বিস্ময়ে দেখতাম। কিন্তু তখনও কোনো দিন ভাবিনি যে সেই বাড়িটার ভেতরে একদিন যেতে পারবো। প্রথম আমার এখানে আসার স্মৃতি হচ্ছে একজন সহযোগী বাজনদার হিসেবে। খুব ছোট করে বলি, আমি যেখানে গান শিখতাম দক্ষিণী থেকে আমাদের সিনিয়র একজন দিদি ছিলেন, তার নাম রিনি। সে খুব সুন্দর রবীন্দ্রনাথের গান গাইত এবং সে অডিশন দিয়ে আকাশবাণীর শিল্পী হিসেবে নির্বাচিত হয়েছিল। তো রিনিদি প্রথম যে রেকর্ডিংটার ডাক পায়, সেই ডাকটা পাওয়ার পর রিনিদি আমাকে বলল যে শোন, আমি তখন বোধহয় ক্লাস 11, সেটা 1979 সাল। হ্যাঁ, তো আমাকে রিনিদি বলল যে এই শোন, তুই একটু আমার সঙ্গে গিয়ে হারমোনিয়াম বাজাবি। ওখানে তো নিশ্চয়ই স্টুডিওতে কেউ না কেউ থাকবেন, কিন্তু তুই একটু আমার সঙ্গে যাবি, আমার না খুব ভয় করছে। রিনিদি একটু নার্ভাস প্রকৃতির মানুষ। তাহলে হ্যাঁ, যাব। এবং সেই সঙ্গে এটাও জানতে পারলাম যে আকাশবাণী তখন এই নিয়মটা চালু করেছেন যে হারমোনিয়াম যে সহযোগী শিল্পী আসবেন তাকে 50 টাকা দেওয়া হবে। তো আমি রিনিদির সঙ্গে এলাম। রিনিদি বোধহয় 1, 2, 3, 4, 5, 6টা গান রেকর্ড করেছিলেন যতদূর মনে পড়ছে, এবং আমি 6টা গানে হারমোনিয়াম বাজালাম। এইখানে কোন স্টুডিওতে রেকর্ডিং হয়েছিল সেটা আমার এখন আর মনে নেই, কত নম্বর স্টুডিওতে হয়েছিল। সেটা আমাদের গানের স্টুডিও। হ্যাঁ, এটা তো টক স্টুডিও। হ্যাঁ, তো সেইটা হচ্ছে আমার প্রথম আকাশবাণীর ভেতরে আসা শিল্পী হিসেবে, বাজনদার হিসেবে আর কি। তো প্রথম স্মৃতি, আকাশবাণীতে আসার প্রথম স্মৃতির কথা যদি বলো, এইটাই। তারপরে অন্যান্য ঘটনা সেটা পরবর্তীকালে ঘটেছে, সেটা হয়তো পরে কথা প্রসঙ্গে বলবো। সেগুলো যদি আমি শুনতে চাইছি, যে আমরা চাই প্রথম পর্বটা যদি এরকম রাখি যে আকাশবাণী এবং আকাশবাণীকে ঘিরে শ্রীকান্ত আচার্য, তাহলে সেটা কিন্তু আমার একেবারে বাল্যের স্মৃতি থেকে শুরু হবে, যে মানে শোনার জায়গা। হ্যাঁ, একেবারেই শোনার জায়গা থেকে। কারণ আমাদের ছোটবেলা থেকে আমরা যা কিছু শুনে বড় হয়েছি, আমি শুধু গান বাজনার কথা বলছি না, কিন্তু আমি অনেক কিছু, সেই স্মৃতির ভেতরে কিন্তু অনেক কিছু আছে। এই অনেক কিছুর কথাটাই একটু শুনতে চাই। সেই অনেক কিছুর ভেতরে গান বাজনা তো আছেই, সেই অনেক কিছুর ভেতরে খবর পড়া আছে, সংবাদ পাঠ আছে, সেই অনেক কিছুর ভেতরে রেডিও নাটক একটা বিরাট জায়গা নিয়ে রয়েছে। হ্যাঁ, সেই অনেক কিছুর ভেতরে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র,
মহিষাসুরমর্দিনী ভোরবেলাতে যা হচ্ছে তো হচ্ছেই, এছাড়া বিরূপাক্ষের একটা আলাদা কথন থাকতো, সেটা রয়েছে। সংবাদ বিচিত্রা রয়েছে, এইসবে আমি স্মৃতির কথা বলছি। তো এই সব কিছু নিয়ে কিন্তু আমার আকাশবাণীর ওই স্মৃতির জগৎ। এবং বিশেষ করে যে কথাটা বলতে চাই শ্রীতমা, সেটা হচ্ছে যে এক এক ধরনের এক একজন মানুষ, তাদের এক এক রকম ব্যক্তিত্ব এবং তাদের এক এক রকম উচ্চারণ ভঙ্গি, রাইট? আমি দুটো এক্সাম্পল দিই। যেমন ধরো 7:30 একটা খবর হতো, সেই খবর পাঠ করতেন যেমন নীলিমা সান্যাল, যেমন ইভা নাগ, হ্যাঁ, এবং আরেকজন খবর পড়তেন প্রশান্ত বন্দ্যোপাধ্যায় বলে। এই নামগুলো কি তুমি জানো? হ্যাঁ, এই নাম তিনটে অবশ্যই। হ্যাঁ, তো প্রশান্ত বন্দ্যোপাধ্যায় যখন খবর পড়তেন, ওই 5টা না 10টা বিপ হতো, তারপর আকাশবাণী, খবর পড়ছি প্রশান্ত বন্দ্যোপাধ্যায়। এটা হচ্ছে ওনার উচ্চারণের ভঙ্গি ছিল। এবার দিল্লির সংবাদ শেষ হওয়ার পর স্থানীয় সংবাদ, আকাশবাণী কলকাতা, খবর পড়ছি দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, ওনার আবার আরেকটা উচ্চারণ ভঙ্গি। হ্যাঁ, এই যে বাংলা ভাষা, পীযূষ বন্দ্যোপাধ্যায়, সত্যেন মিত্র, গৌতম মিত্র যিনি অকাল প্রয়াত, হ্যাঁ, এক একজন খবর পড়ছেন, মানুষগুলোকে তো আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু তারা সমস্ত সংবাদ আমাদের সামনে জীবন্ত করে তুলছেন, এবং এক এক রকম উচ্চারণ ভঙ্গি দিয়ে, এক এক রকম প্রকাশ ভঙ্গি দিয়ে। এটার ভিতর কিন্তু একটা দারুণ নাটকীয়তা আছে। পরে আমি এগুলো তখন একদম গোগ্রাসে গেলতাম, তো রেডিওর সঙ্গে সেঁটে থাকতাম। আচ্ছা, স্মৃতির কথা বলছি, এখান থেকে খুব বেশি দূরে নয়, এই পার্ক স্ট্রিট এবং পার্ক স্ট্রিট যেখানে এসে চৌরঙ্গি রোডে মিশছে, ওইখানে বঙ্গ সংস্কৃতি সম্মেলন হতো। আমি বোধহয় জায়গাটা আশা করি ঠিকই বললাম। ওই বঙ্গ সংস্কৃতি সম্মেলনের সমস্ত দিকপাল শিল্পীরা, একদম কি বলবো, কিংবদন্তি শিল্পীরা গান করছেন। সংবাদ বিচিত্রায় তার একটু অংশবিশেষ বাজিয়ে শোনানো হচ্ছে। আমার স্মৃতি হচ্ছে যে আমি মশারি টাঙানো, জোরে পাখা চলছে, আমি শুতে যাচ্ছি বা এবার ঘুমোবো আর কি। আমার বাবা রেডিও শুনছেন, সংবাদ বিচিত্রা বাজছে। প্রথম যে কণ্ঠটা বেজে উঠল সেটা হচ্ছে শচীনদেব বর্মনের। শচীনদেব বর্মন গাইছেন কে যাস রে ভাটি গাংবাইয়া, সেটা লাইভ রেকর্ডিং, ওটা এখন বাজিয়ে শোনানো হচ্ছে। এবং শচীনদেব বর্মনের পর গান গাইছেন হেমন্তবাবু, এই কথাটি মনে রেখো। এবং এইটুকু একটা রেডিও গম গম করছে গোটা ঘরটা, এবং আমার বাবা বলছেন যে এরকম একটা ভয়েস আর এলো না। হ্যাঁ, এগুলো সব আমার বাল্যের স্মৃতি, এবং এগুলো সবই হচ্ছে ওই আকাশবাণীকে শোনারকে কেন্দ্র করে। এবং এই কথাটা যখন আপনি বলছেন না পরপর, আমার একটা জিনিস খুব মনে হচ্ছে যে যখনই আপনার গান শুনি বা যতবার শুনি, আমাদের মনে হয় যে কি অসাধারণ উচ্চারণ। এবং এই ঠিক যে কথাটা বলেন যে এক একজনের এক একটা উচ্চারণ, আমরাও যখন শ্রীকান্ত আচার্য শুনি, মনে হয় প্রতিটা গানের প্রতিটা উচ্চারণ ঠিক যেভাবে দরকার সেভাবেই। তো এখন মনে হলো তার উৎসটা বোধহয় এইটা। বিরাটভাবে একটা উৎস হচ্ছে কিন্তু আকাশবাণী। আমি এটা বলতে চাই, সকালবেলা রবীন্দ্রসঙ্গীত শিক্ষার আসর, আমার বাল্যের স্মৃতির ভেতরে কিন্তু পঙ্কজ কুমার মল্লিকের গান শেখানোর স্মৃতিটাও রয়েছে। তারপরে সুচিত্রা মিত্র শিখিয়েছেন, আমার যতদূর মনে পড়ছে অশোকতরু বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন কিছুদিন। এগুলোও সব মেমারির মধ্যে আছে। আমি এই কথাটাই বলতে চাইছি যে এই যে এতগুলো কণ্ঠে বাংলা ভাষার উচ্চারণ শুনছি, কিভাবে বাংলা ভাষাটা বলতে হয়, আজকে এই বয়সে এসে যদি আমি সেটাকে নতুনভাবে কারোর কাছে আমার ঋণ স্বীকার করতে চাই, তাহলে কিন্তু আকাশবাণী এক জায়গায় আসবে। কারণ এতগুলো কণ্ঠ আমাদের শিখিয়েছেন বাংলা ভাষা কীভাবে বলতে হয়। এবং অফকোর্স আমি যে একটা বিরাট জায়গা বাদ দিয়ে যাচ্ছি মানে আমি একটু আগে বলেছি সে কথাটা, সেটা হচ্ছে বেতার নাটক। সেই সমস্ত নাটকে কারা অভিনয় করেছেন, হ্যাঁ, সেটা বলতে গেলেই তো আমার গায়ের লোম খারাপ হয়ে যাবে, কারণ আমি ওই কণ্ঠগুলো আমার কানে বাজতে থাকবে। আমি এখনও জগন্নাথ দা উর্মিদির সঙ্গে দেখা হলে ওই নাটকটা নিয়ে আমি এখনও ওই নাটকটার কথা বলি, সরীসৃপ বলে নাটক। হ্যাঁ, সত্য বন্দ্যোপাধ্যায়, সরজু দেবী, হ্যাঁ, ও মাই গড, আমি এখনো ভুলতে পারিনি ওটা। এবং শ্যামল সেন, আমাদের এই সময়কার বিখ্যাত অভিনেতা কৌশিক সেনের বাবা। ওই নাটক যে শুনেছি সে কোনোদিন ভুলতে পারবে না। অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নাটক, তাহার নামটি রঞ্জনা, সৌম্যমিত্র, তৃপ্তিমিত্র, আমরা কি কোনোদিন ভুলতে পারবো?
এবং আরও কত অসংখ্য নাটকের নাম করব। সেপ্টোপাসের খিদে, মানে এক একটা মাইলস্টোন। হ্যাঁ, অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের গোপালতী সুবোধ বালক, গোল্ড মাইন। এবং এই সমস্ত চরিত্ররা তারা মঞ্চে অভিনয় করছেন, পর্দাতেও অভিনয় করছেন, কিন্তু আমার বিশ্বাস যে রেডিও নাটককে তারা একটা অন্যরকম সম্মানের চোখে দেখতেন। সেটা তারা জীবনের শেষ দিন অবধি রেখেছেন। ওই ঐতিহ্যের কিছুটা পরে বেসরকারি রেডিওর বেতার নাটকেও গেছিল, কিন্তু এই ট্র্যাডিশনটা সম্পূর্ণতই তৈরি করা আকাশবাণী কলকাতার। এবং আমি জানি না সেটা যে আকাশবাণী কলকাতার ভারতবর্ষে তো আরও অনেক কেন্দ্র আছে, কোথাও এই ট্র্যাডিশনটা তৈরি হয়েছে কি রেডিও নাটকের? আমার তো জানা নেই। আমার তো মনে হয় না যে তৈরি হয়েছে এভাবে এই ট্র্যাডিশনটা। আর গান বাজনার কথা বলতে গেলে কিন্তু সারা দিন কেটে যাবে। এবং না, আমার আরেকটা জিনিসও মনে হচ্ছে যে যারা এই অনুষ্ঠানটা ধরুন শুনবে, এবং আমারও শুনতে শুনতে মনে হচ্ছিল আপনার স্মৃতিতে যাদের সোনার ভাণ্ডার, সেই ভাণ্ডারটা এত সমৃদ্ধ যে আপনি কাদের কাদের শুনতে পেরেছেন। এই যে বলছেন না যে ওই সংবাদ বিচিত্রায় যাচ্ছে, আমি শুনছি যে শচীন দেববর্মনের গানের টুকরো অংশ, এটাও একটা ভীষণ প্রাপ্তির জায়গা যারা শুনছেন তাদের কাছে। গানের জায়গাতে তো অবভিয়াসলি আসতেই হবে। এবং নিজে যখন গান করতে এলেন তখন এই জায়গাটা কিভাবে প্রভাবিত করলো বা এর সঙ্গে জড়িত এই বাড়িটা? আমি যদি কথাটাকে এভাবে বলি শ্রীতমা, যে আমার তো সেই অর্থে কোনো গুরু নেই, আমার কোনো গানের সেরকম শিক্ষা নেই। আমি যতটুকু যা গান শিখেছি সেটা প্রাতিষ্ঠানিক শিক্ষা। আমি দক্ষিণীতে 10 বছর রবীন্দ্রসঙ্গীত শিখেছি, কিন্তু গানের তালিম যাকে বলে সেটা আমার নেই। আকাশবাণী কলকাতা। এবং আপনার যখন ধরুন প্রথম যে ক্যাসেট বেরোলো, সেখানেও কিন্তু লোকজন শুনে চমকে গেল যে মানে অপ্রত্যাশিত একটা কণ্ঠ, এবং তখন ভাবতো মানুষ যে শোনো, আমিও চমকে গেছিলাম এই কারণে যে আমি বুঝতে পারলাম না যে ওগুলো এত ভালো লাগছে কেন লোকের। কারণ আমি ওর থেকে আমার কোনো প্রত্যাশা ছিল না। আমি ভেবেছিলাম যে ও কেউ শুনবে না, কারণ ওরকম গান আরও অনেকেই গাইছে। তো আমি জানি না যে আমার রেন্ডিশনগুলোর মধ্যে আমি কোনো এক্সট্রা কোনো ফ্যাক্টর যুক্ত করতে পেরেছিলাম কিনা ওর থেকে। আমি ছোটোবেলা থেকে যেভাবে গানগুলো শুনে এসেছি, যেভাবে শুনে বড় হয়েছি, আমি শুধু আমার গাওয়ার ভেতর দিয়ে আমার ওই ভালো লাগাটুকুই ব্যক্ত করতে চেয়েছি, নাথিং মোর দ্যান দ্যাট। এবার জানি না সেটা হয়তো মানুষের হৃদয় স্পর্শ করেছিল এবং তারা হয়তো, হ্যাঁ, মানে এই কথাটা, এই সূত্রে আমি এই কথাটাই বলতে চাই যে আমার গান যতটুকু আমি শুনে শেখা, আমার সেই অর্থে শোনার জায়গার একটা সবথেকে বড় জায়গা হচ্ছে, শোনার অন্যতম একটা যে জায়গা হচ্ছে এই আকাশবাণী কলকাতায়। এবং সেই অর্থে যে আমাকে শুনিয়েছে তাকে আমি গুরু বলে মানি। তো সেই অর্থে আকাশবাণী হয়তো একভাবে আমার গুরুও বটে, কারণ আমার তো অন্য কোনো গুরু নেই যার কাছে আমি গানটা বেঁধে গান শিখেছি। কিন্তু আমাদের গানের কান, মিউজিকের কান তৈরি করে দিয়েছে কিন্তু অনেকটাই আকাশবাণী কলকাতা। ছোটবেলা থেকে ওই যে গান হন্ট করতে ধরো শুনেছি, একটা নাম উচ্চারিত হতো, রবীন্দ্রসঙ্গীতের অনুরোধের আসর হচ্ছে, এবারে শিল্পী দেবব্রত বিশ্বাস। এবার ধরো এই গানটা হলো, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম, তুমি রবে নীরবে। এই গান কিন্তু আমি দক্ষিণীতে শিখিনি, কিন্তু এই গানটা রেডিওর ভেতর দিয়ে যে মানুষটা এসে আমার ভেতরে গেঁথে দিয়েছেন সেটা হচ্ছেন দেবব্রত বিশ্বাস। কিন্তু তিনি যে মাধ্যমে আমার কাছে পৌঁছেছেন সেটা হচ্ছে অল ইন্ডিয়া রেডিওর রবীন্দ্রসঙ্গীতের অনুরোধের আসর। বোঝাতে পারলাম? এভাবে শুধু উনি নন, আরও এমন হাজারটা গান আছে যে গানগুলো, যেমন ধরো আমরা যে মানে ভোরবেলাতে মহালয়া, কালকে ভোরবেলা, এই মহালয়ার উত্তেজনা মনে হচ্ছে ওই ভোর 4টের সময় অ্যালার্ম দেওয়া হবে এবং আমি আধো জাগরণ আধো ঘুমের ভেতরে ওটা শুনতে থাকবো। এটার একটা অন্যরকম থ্রিল ছিল। এখনও যখন ভোরবেলাতে 4টের সময় বাজে তখন আমার মনটা আমার ওই শৈশবে ফিরে যায়, কিন্তু এরকম নস্টালজিয়া নেই। এবং আমার মনে হয় যে আকাশবাণী কলকাতা কেন্দ্রে
এই যে মহিষাসুর মর্দিনী যে কাজটা মানি কুমার এবং পঙ্কজ মল্লিক করেছিলেন, পৃথিবীর ইতিহাসে এরকম কোনো সাংগীতিক নির্মাণ আছে বলে আমার মনে হয় না, এবং এটা সময়ের থেকে অনেক এগিয়ে ভাবা ছিল। সেটা এখন যারা একটু গান বাজনা স্টাডি করে তারা বুঝতে পারবে যে কোন জায়গা থেকে এই কথাটা আমি বলছি। এবং প্রতি বছর সেটাকে নিয়ে যে পরীক্ষা নিরীক্ষা এবং প্রতি বছর যে জিনিসটা একই রকম ভাবে তোমাকে এবং আমাকে এবং সবাইকে ইমোশনাল করে দিচ্ছে, এর এক্স ফ্যাক্টরটা কোথায় সেটা আবিষ্কার করতেই আমাদের বাকি আরও অনেকগুলো জীবন কেটে যাবে। কিন্তু এই সৃষ্টিও আকাশবাণীতে, কিন্তু যেমন এই যে ধরো এই যে বাজলো তোমার আলোর বিনু, মাতলো যে ভুবন, বাজলো তোমার আলোর বিনু। আমার সাথে প্রথম যখন সুপ্রীতি ঘোষের আমি ওনার কাছে যেতে পেরেছি, তখন উনি বৃদ্ধা, হ্যাঁ, একটা জায়গায় বসে আছেন একটি অনুষ্ঠানে, একজন বলেন ওই যে সুপ্রীতি ঘোষ। আমি প্রথম গিয়ে তাকে যখন প্রণামটা যখন করছি, তখন এই গানটাই, ওই আমার ভোরবেলার সব স্মৃতি ফিরে আসছে। হ্যাঁ, উনি আমার এরকম মাথায় হাতটা রাখছেন, আমি ওনাকে প্রণাম করছি, আর এই গানটা আমার কানে বাজছে, এবং আমার মনে হচ্ছে ওই যে ভোরবেলাতে আমি আধো ঘুমে আধো জাগরণে রেডিওতে এই গানটা বাজছে। আমার সামনে একজন জীবন্ত ইতিহাস, আর সেই ইতিহাস অল ইন্ডিয়া রেডিওর ইতিহাস। আধুনিক গান, সলিল চৌধুরী, এই যে জায়গাটা, এই কারণ সলিল চৌধুরীর যে সৃষ্টি সেটা আপনাকে সবাইকেই দেয়, আপনাকে ভীষণভাবে একটা নাড়া দেয়, এবং বারবার গান নিয়ে যে পরীক্ষা নিরীক্ষা সেই দিকটা ভীষণ টানে। মুশকিল হচ্ছে কি জানো তো, এমন এমন সব নাম বলছো না, মানে এদেরকে নিয়ে কথা বলতে গেলে দিন রাত কাবার হয়ে যাবে, তবুও হয়তো তাদের প্রতি আমাদের ভালোবাসা শ্রদ্ধার এক কণাও হয়তো ঠিক প্রকাশ করা যাবে না, পুরোটা বলে শান্তি পাবো না তো। কিন্তু এই কথাটা বলতে চাই যে ছোটবেলা থেকে রবীন্দ্রনাথের গান তো আছেই, তো অন্য আধুনিক গান যা শুনে বড় হচ্ছি, তার মধ্যে শিল্পীরা যেমন আছেন, কম্পোজাররাও আছেন সেভাবে কিন্তু কম্পোজারদের মধ্যে অনেকেই আসছেন, মানে সুরকার আসছেন এবং গীতিকার আসছেন। সলিল চৌধুরীর কথায় তো আমি আসছি, ডেফিনেটলি আসবো, কিন্তু এই কথাটাও বলতে চাই, এটাও একটা আমাদের সকলের কাছে, মানে আমরা সকলে আমাদের মতো বয়সী যারা রয়েছেন, আমরা সকলে আকাশবাণী কলকাতার কাছে কৃতজ্ঞ থাকব যে আমরা মানুষগুলোর নাম জেনেছি, আমরা প্রণব রায়ের নাম জেনেছি, আমরা গৌরীপ্রসন্ন মজুমদারের নাম জেনেছি, পুলক বন্দ্যোপাধ্যায়, সুবীর হাজরা, পবিত্র মিত্র, অমিয় দাশগুপ্ত, চলে আসছি সুধীন দাশগুপ্ত, নচিকেতা ঘোষ, দুর্গা সেন, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে তো আছেনই। হ্যাঁ, এই যে একটি করে গান শুনছি, তার আগে ঘোষক বা ঘোষিকা, গীতিকার এবং সুরকারের নাম বলছেন, এবং আমরা ওই নামগুলোর সঙ্গে গানগুলোকে অ্যাসোসিয়েট করছি, এবং তারপরে বয়স যখন বাড়ছে তখন আমরা বুঝতে পারছি যে এনার লেখার স্টাইলটা এরকম, ওই নামটা হয়েছে, তো এবার অ্যানাউন্সড হলো, তাহলে এরকম ধরনের গান শুনতে পাবো। আচ্ছা, ওই গান নামটা এবার বলা হলো, তো তাহলে ওনার গানের চালটা এইরকম হবে। আমি এই কথাটা বলতে চাইছি যে আমরা কিন্তু ছোটবেলা থেকে আস্তে 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 একটুখানি হলেও আমরা বুঝেছি যে সুধীন দাশগুপ্ত হলে তার গানের চাল কীরকম হবে, সলিল চৌধুরী হলে কীরকম হবে, একটুখানি হলেও পেরেছি আজকে এসে একটুখানি বুঝতে পারি, এবং বুঝতে পারি ওর উৎসটা হচ্ছে কিন্তু ওই আমার অনুরোধের আসর, ওই যে নামগুলো শুনতে শিখেছি না। আমি জানি এই কথাটা, এই কয়েনেজটা এটা কে লিখেছে, তখনই তো হলো দেখা যেই না নয়ন কিছু চেয়েছে, জানা জানি হয়ে গেছে অধর যখনই কথা পেয়েছে। আরে ক্যা বাত, দেখতো এটা পুলক বন্দ্যোপাধ্যায় কিনা? ইয়েস, এই যে জানাজানি হয়ে গেছে অধর যখনই কথা পেয়েছে, জানি না তো কি যে হবে, এরপরে কিছু পেলে এ হৃদয়, আসছে আষাঢ় মাস মন তাই ভাবছে
কি হয় কি জানি কি হয়। এই যে স্টাইলটা ছোটবেলা থেকে শুনতে শুনতে, এই নাম শুনতে শুনতে, ছোটবেলা থেকে নাম শুনতে শুনতে বুঝতে পেরে গেছি এই লেখা পুলক বন্দ্যোপাধ্যায়ের হবে। ক্ষণেকের এই জানাশোনা স্মরণে করে যে আনাগোনা, তারই সুরে বাজে যেন বাঁশি মরণের শত অনুভবে। দেখ তো, আমি গেস করছি এটা গৌরীপ্রসন্ন মজুমদার কিনা। হ্যাঁ, পাতা উল্টে দেখলাম এটা গৌরীপ্রসন্ন মজুমদার। এই যে একটুখানি হলেও গেস করতে পারা, গেস করে নির্ভুলের প্রায় কাছাকাছি আসতে পারা, এটুকু ক্ষমতা দিয়েছে কিন্তু ছোট্টবেলা থেকে শুনে আসা আকাশবাণী কলকাতার অনুরোধের আসর। যেটা কি পরবর্তীকালে ধরুন আপনি যখন গান লিখছেন, সুর করছেন, কোথাও এইটা খুব কি সচেতনভাবে এসেছে, নাকি ওই সেধিয়ে যাওয়া বা থেকে যাওয়া বিষয়টা রয়ে গেছে সৃষ্টিটা? থাকে ওটাকে কেউ যদি খুব বলে না, যে কেউ যদি এরকম দাবি করে যে আমি সব কিছু একবারে মন থেকে ডাস্টার দিয়ে মুছে দিয়ে একদম একটা নতুন, হয় না কখন। এটা যদি কেউ বলে সে অসত্য কথা বলছে। কোথাও না কোথাও তার, সে যদি সত্যিকারের একজন সেনসিটিভ, সংবেদনশীল, ইতিহাস সচেতন একজন মানুষ হয়, তাহলে কোথাও না কোথাও তার একটা ঋণ স্বীকার থাকবেই, আমি অন্তত মনে করি। এরকম দাবি কেউ করতে পারে না। যদি কেউ করে যে একেবারে এমন করেছি, সেটা একেবারে ফান্ডামেন্টালি নতুন, সরি, আমি ওটা মানতে রাজি নই। হ্যাঁ, এখনো পর্যন্ত যতটুকু গান বাজনা যা শোনা হলো, দেখছি ওই রবীন্দ্রনাথের একটা কথা আছে না, যে সমী মারা যাওয়ার পরের দিন রেলে আসতে আসতে দেখলুম যে সমস্ত আকাশ জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে, কোথাও কিছু কম পড়েছে তার লক্ষণ নেই। আমার মন বলল, আমার সমীও রইল তার মধ্যে, সমস্তর মধ্যেই সব কিছু রয়ে গেছে। এই সুরও তাই, এই সব কিছুর ভেতরেই সবাই আছে। হ্যাঁ, হয়তো ফরমেশনটা চেঞ্জ হচ্ছে, হয়তো আমরা পালসটা পাল্টাচ্ছি, কিন্তু একেবারে ফান্ডামেন্টালি খুব মৌলিকভাবে সবাই একটা নতুন মৌল রচনা করছে, নতুন একটা ফান্ডামেন্টাল রচনা করছে। এটা আমি অন্তত মানি না। আছে, যুগে যুগে সময় সময় পাল্টে যাবে, হ্যাঁ, অনেক কিছু নতুন হবে, সব কিছু হবে, পরীক্ষা নিরীক্ষা হবে, বাচনভঙ্গি পাল্টে যাবে, এক্সপ্রেশন পাল্টে যাবে, কিন্তু কোথাও না কোথাও যে সৃষ্টি অমর হবে, সে কোথাও না কোথাও একটা ঋণ স্বীকার করে আসবে, এটা আমি বিশ্বাস করি। এই শোনার কথাটা বারবার আজকের কথায় আপনার মধ্যে দিয়ে উঠে এসেছে। এখনকার প্রজন্ম সবাই বলতে চাইছে, কেউ শুনতে চাইছে না। এবং ধরুন যে এই পরীক্ষা নিরীক্ষার কথা যেহেতু বললেন, যে গান লেখা হচ্ছে, সেখানেও কি কোথাও মানে ভাষা বদলে গেছে বলে এরকম শব্দ আসছে, নাকি ওই রকম শব্দের যে চলন সাহিত্য থেকে বা আমাদের বাংলা সাহিত্যের যে সমৃদ্ধি, সেই শোনাটা কম বলে এরকম না? একটা আমি আর কথা বলি, অনিবার্য কারণেই, আমি যতটুকু বুঝি, এটা সম্পূর্ণতই আমার মতামত, আমি বলছি যে অনিবার্যভাবেই সাহিত্যের ভাষা বদলে বদলে যাবে, সবসময় একরকম থাকবে না। বদলে বদলে যাওয়াটাই হচ্ছে মানে প্রাণের লক্ষণ। কিন্তু ইনফ্যাক্ট রবীন্দ্রনাথের এই কথা আবার ধার করে বলি না, যে ভাষার ব্যাকরণ সম্পূর্ণ হয়ে যায় সে ভাষা মরে যায়, যেমন সংস্কৃত উনি বলছেন। সুতরাং আমি যদি বাংলা ভাষার ব্যাকরণ এখনো কিন্তু পাল্টাচ্ছে, এই নিয়ত বদলের ভেতর দিয়েই বোঝা যাচ্ছে যে ভাষাটা জীবন্ত রয়েছে। এই ভাষার ভেতরে অনেক শব্দ আমরা ইনকর্পোরেট করছি, আমরা যুক্ত করছি, অনেক শব্দ আমরা বর্জন করছি। এই গ্রহণ এবং বর্জনের ভেতর দিয়ে ভাষাটা স্রোত আর অস্রোতের ভেতর দিয়ে যাচ্ছে নানা রকমভাবে। এবং অফকোর্স একটা পার্টিকুলার ওয়ে অফ এক্সপ্রেশন হয়তো আজ থেকে 25 বছর বা 30 বছর আগে যেটা আমাদের কাছে গ্রহণীয় ছিল, সেটা হয়তো এখন গ্রহণীয় নাও লাগতে পারে। একটা নতুন প্রকাশভঙ্গি এসে যেতে পারে, সেটা হতেই পারে। তার কারণ শুধু তো গান নয়, আমাদের কথ্য ভাষায়ও যে পরিবর্তন আসছে, তার অনেক কিছু অভিঘাত কিন্তু গানের ভাষার ওপরেও আসবে, এটা আসাটাই স্বাভাবিক। আমার বক্তব্য হচ্ছে যে, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে, এই যে গানের ভাষা বদলাবে, সেটাকে কতখানি আমি গানের লিরিক হিসাবে রাখবো, অর্থাৎ তার ভাষার সৌকর্যের দিকটা কতটা রাখবো এবং তার উৎকর্ষের দিক কতটা রাখবো এবং কতটাই বা রাখবো না, এটা হচ্ছে মানুষের অ্যাপ্রিসিয়েশন কতখানি কিভাবে কোথায় আছে।
আমাদের সার্বিক শিক্ষার জায়গাটা কিন্তু একটু দুর্বল হয়ে আসছে, এবং সেই জন্য সার্বিক শিক্ষার জায়গাটা দুর্বল হয়ে আসছে বলেই যারা সত্যি সত্যি সিরিয়াসলি গান বাজনা করতে চাইছেন তারা একটা আশঙ্কার মধ্যে থাকছেন যে আমি হয়তো একটা খুব সুন্দর জিনিস লিখলাম, কিন্তু মানুষ বুঝবে তো? হ্যাঁ, এই যে মানুষ বুঝবে কি না, মানুষ এটাকে ঠিকভাবে গ্রহণ করতে পারবে কি না, এর রসটাকে আস্বাদন করতে পারবে কি না, এটা নিয়ে কারোর মনে একটা সংশয় থাকছে। এবং সেই জন্য হয়তো তারা অনেক ক্ষেত্রে একটুখানি কম্প্রোমাইজ করে ফেলছেন। বা শ্রোতারাও তো সবসময় সেই যেন পুরোনো গানগুলোই ফিরে ফিরে শুনতে চাইছে। এটাও সর্বক্ষেত্রে কিন্তু ঠিক নয়, আমি এই কথাটাও সর্বক্ষেত্রে মানি না। শ্রোতারা পুরোনো গান অনেক সময় শুনতে চাইছেন কোন জায়গা থেকে, যখন কোনো ক্ষেত্রে এটা আমাদের হয় যে একটা কোথাও একটা মনোটনি আসে, এক ধরনের ক্লান্তি আসে, তখন আমরা খানিকক্ষণের জন্য একটু পেছনে একটু সময়ের হাত ধরে পেছনে গিয়ে দেখে আসি, একটু খানিকক্ষণ ওটা কি ভালো ছিল, একটা হয় না আমাদের ছোটবেলার স্মৃতির মতো কিছু গান আসে, কিন্তু তারপরে আবার আমরা নতুন জায়গাতেই ফিরি। এবং এই সময়ের সৃষ্টিও যা হয়েছে পরের দিকে, হ্যাঁ, সেই সৃষ্টির মধ্যেও কিন্তু অনেক উৎকর্ষের জায়গা আছে। সংকট একটা অন্য জায়গায় তৈরি হয়েছে। শেষ করার আগে বলি, সেটা হচ্ছে আমার মনে হয় এই সংকটটা হয়তো তৈরি হতো না যদি সংখ্যাটা এত বিপুল না হতো। এই বিপুল সংখ্যা, এত বিপুল ভলিউম অফ মিউজিক, আমি ভলিউম বলতে এখানে আয়তনের কথা বলছি। মানুষের, তোমারও দুটো কান আছে, আমারও দুটো কান আছে, আমাদের চারটে কান হয়নি, ঠিক আছে? এত যে গান তৈরি হচ্ছে, এত যে মিউজিক তৈরি হচ্ছে, এত লিসনার আছে কি, এত শ্রোতা আছে, এইখানেই আমার সংশয়। এবং এই সংশয় থেকে তুমি বলে যে এর উত্তর কি, আমি সত্যিই জানি না এর উত্তর কি, কিন্তু আমার মনে হচ্ছে যে এই যে তুমি বলছো যে সবাই শুনছে কম বলছে বেশি, অনেকেই এই টেনশনে পড়ে যাচ্ছে যে আমি যদি বলাটা বন্ধ করে দিই তাহলে আমাকে শোনাটা লোকে বন্ধ করে দেবে। এই সংকটের জায়গা কিন্তু একটা তৈরি হয়েছে। আপনারা শোনা বন্ধ করবেন না আমরা জানি, আর এইটা সংশয় নেই, আমাদের তো নেই, যে ভাষায় যে গানে শুনছি সেই শোনাটাই রেশটা থাক। আজকের অতিথি শ্রীকান্ত আচার্য। শোনো, আমি চোখ বুজে এই রাতে শুধু তার কথাই বলতে চাই। শোনো, আমি চোখ বুজে এই রাতে শুধু তার কথাই বলতে চাই। পরি হয়ে মেঘগুলো উড়ে গেল তার কাছে, ছুটে চলা নীল নদীটাও বলছে যাই, বলছে যাই। শোনো, আমি চোখ বুজে এই রাতে শুধু তার কথাই বলতে চাই। পরি হয়ে মেঘগুলো উড়ে গেল তার কাছে, ছুটে চলা নীল নদীটাও বলছে যাই, বলছে যাই। শোনো, আমি চোখ বুজে এই রাতে শুধু তার কথাই বলতে চাই। এতক্ষণ শুনলেন অনুষ্ঠান অতিথি। আজকের অতিথি ছিলেন শ্রীকান্ত আচার্য। আলাপচারিতায় ছিলেন শ্রীতমা মুখোপাধ্যায়, সম্পাদনা অজয় মুখোপাধ্যায়, প্রযোজনা অনন্যা মজুমদার।